খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে খুন, গুম আর ধর্ষণ। সম্প্রতি ইউনিভার্সিটিতে পড়া রুজানার ধর্ষণের বিষয়টি নিয়ে দেশে তোলপাড় শুরু হয়েছে। রোজানা ধর্ষণ এটা কোনো নতুন বিষয় না। অজ পাড়াগাঁই থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিদিন কত মেয়ে ধর্ষিত হচ্ছে তা হয়তো আমরা অনেকেই জানি না। দুঃখ হয়, খুবই দুঃখ হয় যখন শুনি একটা মেয়ে নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে। আমরা কিন্তু শুরু থেকে জানি মেয়েটা কোথায় আছে। প্রশাসন কেন চোখ বন্ধ করে থাকে? কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে? ধারণা করা যাচ্ছে দুর্বৃত্তরা তার প্রেমে সাড়া না দেওয়ার কারণে এই সর্বনাশটি করেছে। ওর সমস্ত রকমের প্রোটেকশন, চিকিৎসা সেবা সবকিছু কিন্তু আমরা দিয়ে আসছি। আজকে গার্মেন্টসে যে নারীরা আছে তারা যদি আজকে কাজ না করতো, গার্মেন্টস যদি না চলতো, তাহলে দেশের উন্নয়নটা কোথায় দিয়ে হতো বলেন? আমরা সবই জানি, কিন্তু সমাজ, পরিবার ও সন্তানদের ভয়ে আমরা মুখ খুলতে পারি না। কিছুতেই মুখ খুলছে না রোজানা। গণমাধ্যমের কোনো কর্মী তাকে রিচ করতে পারছে না। কোথায় আছে, কেমন আছে? মাঠে ঘাটে, স্কুলে, কলেজে, আপনার প্রশাসনে, ঘরে বাইরে সব জায়গায় আছি আমরা। তারপরে নারী কেন ধর্ষিত হবে? ওদের গুলি করে মারা উচিত। আমি এদের শাস্তির দাবি জানাচ্ছি। তারা আইনের ফাঁক দিয়ে বেড়ায় যায়। তার বিচার হওয়ার উচিত। এদের কঠিন শাস্তি দেওয়া উচিত। নাকি অপরাধীকে বাঁচাতেই রোজানাকে গুম করে রাখা হয়েছে, কে জানে। এখন কেমন আছো তুমি? দেখো রোজানা, আমি তোমাকে বলবো না যে তোমার সাথে যা হয়েছে তুমি ভুলে যাও। ইনফ্যাক্ট তোমার জীবনে যা ঘটেছে সেটা ভোলার না। তারপরেও এভাবে চুপচাপ বসে থাকাটা কি ঠিক না। তুমি আমার সাথেও কথা বলতে চাচ্ছ না, কোনো সাংবাদিককে মিট করতে চাচ্ছ না। কি হবে কথা বলে? কি হবে মানে? বিচার হবে। তুমি কি চাও না ওই নরপিশাচদের বিচার? বিচার হবে না, বিচার হয় না। কি জানি এক অদৃশ্য কারণে ওই নরপশুদের বিচার হয় না, বরং ভিকটিম আরো ভিকটিমাইজড হয়। পত্রিকার প্রথম পাতায় বড় বড় অক্ষরে ফলাও করে ছাপানো হয়। উৎসুক জনতা পত্রিকার দোকানে সংবাদটি পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে আর আফসোস করে বলে, আহারে, পত্রিকার সেল বাড়ে, বাড়ে টেলিভিশনের টিআরপি, আর ভিকটিম তার ক্ষতির পাল্লাটি কেবল ভারী হতে থাকে। ডোন্ট গেট মি রং প্লিজ, এটা আমাদের পেশা। যারা নির্যাতিত হয় তাদেরকেই বারে বারে প্রশ্নবিদ্ধ করতে হয় তদন্তের জন্য। কারণ আইনের একটা নিজস্ব নিয়ম আছে। আইন সাক্ষ্য প্রমাণ চায়। বিচার হলে কি হবে? আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আমি তো আর কখনোই নর্মাল লাইফে ফিরে যেতে পারবো না। কেন পারবে না? এখানে তো তোমার কোনো দোষ নেই। ইউ আর সো কাইন্ড যে আপনি এরকমটি ভাবছেন। আর সবাই কি ভাবছে? না, ভাবছে না। দেবল ডেফিনেট যে আমারই কোনো সমস্যা ছিল। তা না হলে প্রতিদিন লক্ষ লক্ষ মেয়েরা ইউনিভার্সিটিতে কলেজে যাচ্ছে, শুধু আমার সাথেই। তারা এরকমটি ভাববে। এই মোবাইল ফোনটা তোমার কাছে রাখো। এখানে আমার নাম্বার সেভ করা আছে। জরুরি কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিও।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আর মানবাধিকার সংগঠন সব জায়গায় একটা করে কপি পাঠাতে হবে। আরে গত 2 বছরে ধর্ষণের স্ট্যাটিস্টিক্স, আরে কি করে গণমাধ্যমের বিষয়টাকে গুরুত্ব পাওয়াতে হবে তার একটা ব্যবস্থা করতে হবে। বিষয়টা নিয়ে সারা দেশে একটা তোলপাড় তুলে দিতে হবে। বসো। আপগ্রেড বলো, পেলে কোনো খবর? বস, ওদের বাসায় গিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ নেই। আর মাত্র 7 দিন আগে বাসা ভাড়া নিয়েছে, তাই ওখানকার কেউ কোনো আপডেট দিতে পারেনি। একটা মেয়ে রেপড হয়েছে, যাকে নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। তার নাম জানো, বাসার ঠিকানা আমি অ্যারেঞ্জ করে দিলাম। তারপরে মেয়ে বা মেয়ের ফ্যামিলির কাউকেই তোমরা খুঁজে পাচ্ছ না। সো স্যাড। কিন্তু বস, শুধু আমি না, কোনো চ্যানেলের কোনো রিপোর্টারই কিছু করতে পারছে না। শোনো, সেই হচ্ছে ভালো জার্নালিস্ট, যে কিনা সবার আগে পুরো নিউজটা কালেক্ট করে অনিয়ারে দিতে পারে। কিন্তু বস, এটা তোমার জন্য একটা বড় অপরচুনিটি ছিল, and you missed it. তুমি রিয়াদকে ফোন করো, রিয়াদের হেল্প নাও। পিঙ্কি, আমি সরি। আসলে আমি অফিসে বসে এইভাবে আসলে কাজ করাতে খুব একটা অভ্যস্ত না। প্লিজ, অনেক বেশি ফরমাইশি কাজ মনে হয়, এটা ভালো লাগে না। আসলে আমি আজ পর্যন্ত যতগুলো কাজ করেছি পিঙ্কি, আমি যতগুলো অ্যাসাইনমেন্ট আমার অফিস থেকে দেওয়া হয়েছে সবগুলো আমি আসলে আমার বাই হার্ট সলভ করার চেষ্টা করছি। ইটস নট দ্য টিপিক্যাল ওয়ার্ক যে করে দিয়ে দিলাম। ইনফ্যাক্ট আই এম সরি, আপনাকে এত কষ্ট করে এই অ্যাসাইনমেন্টের জন্য আমার বাসা পর্যন্ত আসতে হবে, কারণ এই অ্যাসাইনমেন্টটা 8-10টা অ্যাসাইনমেন্টের মতো না। ইট ইজ আ ভেরি সেন্সিটিভ ইস্যু। আচ্ছা, আপনার ধারণা মতে, ইনফ্যাক্ট শুধু আপনার না, এই মুহূর্তে দেশের সবকটি পত্রপত্রিকা, টিভি চ্যানেল, সবার ধারণা মতে মেয়েটি গুম হয়ে গেছে। আমি এটা বিশ্বাস করি না। আপনারা কেন যে ওকে ট্রেস করতে পারছেন না সেটা আমি বুঝতে পারছি না। যদিও এই ধরনের একটা ঘটনার পর নিজেকে লুকিয়ে রাখবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু আমার না একটা জাস্ট ক্লু দরকার। আই মিন, হতে পারে ওর কোনো বন্ধু কিংবা ওর খুব কাছের কোনো একটা মানুষ। তোমার বাবা ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে বাগেরহাটে ফিরে যেতে চাইছেন। তোমার শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছেন। না মানে ঠিক শারীরিক অবস্থা না, মানে তুমি কবে ছাড়া পাবে, আমরা কবে শিফট করতে পারবো। বাবা একবারও আমাকে দেখতে এলো না। আসবে না? না আসবে না? সম্ভবত না। কেন? কারণ আমি ধর্ষিত হয়েছি? আমার কারণে তোমাদের সম্মান নষ্ট হয়েছে? তোমার ছোট মেয়ের বিয়ে দিতে সমস্যা হবে? বিষয়টা জানাজানি হলে তোমরা আর মুখ দেখাতে পারবে না। কিন্তু মা, এখানে আমার অপরাধটা কোথায়? তোমার বাবার ধারণা ওই ছেলেগুলোর সাথে তোমার কিছু একটা হয়েছিল। তা না হলে মানে কোনো কারণ ছাড়া তো কিছু ঘটে না। বাবা ঠিক বলেছে,
কারণ ছাড়া আসলে কিছু ঘটে না, সব কিছুর জন্য আমিই দায়ী। একটা মেয়ের জীবনে সবচাইতে বড় ক্ষতি হবার পর তার সবচেয়ে কাছের মানুষের ওপিনিয়ন যদি এরকম হয়, মা বাবাকে বলো আমাকে নিয়ে চিন্তা না করে তার নিজের ইচ্ছা মতো যাতে শিফট করে। আমি সম্ভবত তোমাদের কাছে আর ফিরছি না। ফিরছি না মানে? তুই কি সুইসাইড করবি? না, করতে পারলে ভালো হতো, কিন্তু তা করার মতো শক্তি বা সাহস কোনোটাই আমার নেই, না শরীরে না মনে। আর তাছাড়া আমার কলঙ্ক নিয়ে তোমরা কেন সারা জীবন বয়ে বেড়াবে? আমাকে আমারে বইতে দাও। মা প্লিজ তুমি যাও তো, আমার কথা বলতে ইচ্ছা করছে না। যাও প্লিজ। আর শোনো, তোমার আর এখানে আসবার দরকার নেই। বেঁচে আছে না মারা গেছে? মরে গেলে তো আপনি বেঁচেই যান। হ্যাঁ যাই। আমি বুঝতে পারছি না আপনি কেন এত রিয়াক্ট করছেন। ও তো ঠিকই বলেছে, ওর কি দোষ বলুন? কিছু দুষ্টু লোক যদি। বারবার বলতে আমার ভালো লাগে না, তারপরেও বিষয়টা তোমার মাথায় ঢোকানোর জন্য আমি আবারও বলছি, এমনি এমনি কারো বিপদ আসে না, যার যার কৃতকর্মই তার বিপদ ডেকে আনে। তোমার মেয়ে নিশ্চয়ই এমন কিছু করেছে, তা না হলে কই, আমার তো 6-6টা বোন, কোনোদিন তো কেউ চোখ তুলেও তাকাতে সাহস পায়নি। যাই হোক, এসব ফালতু কথা বলে লাভ নেই, আমার ডিসিশন ফাইনাল। আমি ব্যবসা বাণিজ্য গুটিয়ে বাগেরহাটে চলে যাব। আর হ্যাঁ, তোমার মেয়েকে ভালো করে বলে দিও বাড়িতে এসে যাতে এমন কোনো আচরণ না করে যাতে মানুষ বুঝতে পারে যে। আর একটা কথা মনে রেখো, তোমার কিন্তু আরও একটা মেয়ে আছে। আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আপা, আমরা আলোচনায় যাওয়ার আগে রোজানার বিষয়টি নিয়ে পাবলিকের কি রিঅ্যাকশন চলুন একবার দেখে আসি। মেয়েদের যারা রেপ করছে ওদের গুলি করে মারা উচিত। যারা এগুলা করে তারে বিচার হওয়ার উচিত। যারা পাওয়ারফুল লোকজন তারা আইনের ফাঁক দিয়ে বেড়ায় যায়, এই জন্য যারা দর্শন করে তাদেরকে সরাসরি গুলি করে মারা উচিত। মানুষের প্রতি মানুষের কর্তব্য, রেসপেক্ট নষ্ট হয়ে গেছে, এটা আগের মতো আর নাই, ফ্যামিলি বন্ডেজটাও নাই। আইনের আয়ত্তে নেই, এদের কঠিন শাস্তি দেওয়া উচিত। যারা নারী নির্যাতন করে তাদের এই আস্থা ইস্কের পিছনে বাঁধিয়ে আস্থায় টানি নিয়ে যাওয়া উচিত। মেয়েদেরও সমস্যা আছে। আরে ভাই, এদের মধ্যে তো বাঙালিপনাই চলে গেছে। লক্ষ লক্ষ মেয়ে স্কুল কলেজে যায়, এই গুটি কয়েক মেয়ে ধর্ষিতা হয় কেন? তার মানে ব্যাপারটা হচ্ছে এদের নরম চরণ কাপড় চোপড়ের মধ্যেই একটা উস্কানিমূলক ব্যাপার আছে। আমি এদের শাস্তির দাবি জানাচ্ছি, সঙ্গে মেয়েদেরও একটু স্বাধীন হয়ে চলার অনুরোধ জানাচ্ছি। আপা, উনি বলছিলেন যে এসব বিষয়ের জন্য নারীরাই কিছুটা দায়ী। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? আপনি কি মনে করেন যে রুজানার ধর্ষণ হওয়ার পিছনে এরকম কোনো কারণ? না, আমি মোটেও সেটা মনে করি না। আসলে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। ওই ভদ্রলোককে যদি আমার সামনে পেতাম তাহলে আমি তাকে কোয়েশ্চেন করতাম যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কজন পুরুষ নারী দ্বারা নির্যাতিত হয়েছে। 10 জনকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আপা, অনেক পুরুষেরই অভিযোগ যে তারা নারীদের দ্বারা শারীরিকভাবে নির্যাতিত না হলেও মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? জানি না হচ্ছেন কিনা, তবে যদি হয়ে থাকেন তাহলে ওনারা ওনাদের কারণেই হচ্ছেন। কারণ কোনো পুরুষ যখন বিয়ে করে কোনো নারীকে ঘরে নিয়ে আসে তখন তাকে সে তার নিজস্ব প্রপার্টি ভাবতে শুরু করে। ওই নারীর যে কোনো চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা থাকতে পারে, সেটা কি কখনো ভাবেন? ভাবেন না।
বরঞ্চ ওই স্ত্রীর যে তার সংসারে একটা কন্ট্রিবিউশন আছে সেটারও তারা কখনো অ্যাপ্রিসিয়েট করেন না, খুব কম পুরুষই করেন, বরং উল্টা এমন এক আচরণ করেন অ্যাজ ইফ মনে করেন যে ওনারা শুধু স্ত্রী না, কাজের বেটিও বটে। তারপরও আপা, আপনি কি মনে করেন না যে এখনকার সময়ের মেয়েরা অনেকটা বেশি খোলামেলা কাপড় চোপড় পরতে অভ্যস্ত, মানে একটু বেশি স্বাধীন চেতা? না না, এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। আসলে আমাদের সমাজটা পুরুষ শাসিত সমাজ, তো এখানে পুরুষরা মেয়েদেরকে ঘরে বন্ধ করে রাখতেই ভালোবাসে। ধর্ম সম্পর্কে আমি এত কিছু জানি না, তবে এইটুকু বলি যে ইসলামে নারীর পাশাপাশি পুরুষকেও কিন্তু পর্দা করতে বলা হয়েছে। এই যেমন মনের পর্দা, চোখের পর্দা, এগুলো কি ওনারা করেন? মনে হয় করেন না। যদি করতেন তাহলে কোন মেয়ে কী ধরনের পোশাক পরেছে সেটা তো আমাদের দেখার কথা না। এখন বলে আমরা নারীরা যখন আমাদের পছন্দ মতো যে কোনো ড্রেস আমরা পরতে পারি, শালীনতা দেখি, সেখানে পুরুষত্ব কথা বলার কোনো অধিকার নেই। কেন বলব? তোমাকে রুমে না দেখে তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছিলেন সুইসাইড করেছি? অনেকটা ওই রকমই। করতে পারলে ভালো হতো। এটা কি ধরনের কথা? আচ্ছা, আপনার কেন মনে হলো যে আমার এই ঘটনার জন্য আমার কোনো দায় নেই? আরে আশ্চর্য, তুমি কেন রেসপন্সিবল হতে যাবে? একটা মেয়ে চায় নাকি তার জীবনে এরকম একটা ঘটনা ঘটুক? এই কথাটা আমার বাবা বুঝছেন না কেন? বাবা কেন মনে করছে যে, মানে বাবা মনে করছেন যে আমি এমন কিছু একটা করেছি তার জন্যই ওই ছেলেগুলো। একটা মেয়ে ধর্ষিত হলে সেই দায় ওই মেয়ের। স্বামীর নির্যাতনে সংসার ছেড়ে এলে সে দায় ওই মেয়ের। কি অদ্ভুত, তাই না? না, উনি মোটেও এটা ঠিক করছেন না। তোমার এই মুহূর্তে ওনার মেন্টাল সাপোর্ট দেওয়া দরকার। ওকে, আমি ওনার সাথে কথা বলবো। না, আপনি কথা বলবেন না। যে বাবা তার এতদিনের চেনা মেয়েকে সন্দেহ করছে, বিশ্বাস করতে পারছে না, সে আপনার মতো অচেনা মানুষকে কি বিশ্বাস করবে? আসলে বাবাও তো একজন পুরুষ, সে তো পুরুষের দিক দিয়েই ভাববে, এটাই তো স্বাভাবিক। তুমি হয়তো ভুল বুঝছো, উনি হয়তো অতি দুঃখে এরকম বিহেভ করছে। এই মুহূর্তে আমার চেয়ে দুঃখী আর কে আছে বলেন? যে মেয়ের জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, বেঁচে থাকার সব ইচ্ছেটুকু তার নষ্ট হয়ে গেছে, তবুও মা বাবা ভাই বোন কাছের মানুষের সান্ত্বনা, তাদের আশ্রয় আর আশ্বাসটুকুই তো বেঁচে থাকার জন্য একটু হলেও ইন্সপায়ার করে। কি হতভাগ্য আমি, সেটুকুও আমার নেই। সরি বাবা, সরি, এক্সট্রিমলি সরি। নো, ইটস ওকে মাই ডিয়ার। নতুন কোনো অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, ওই রুজানার বিষয়টা নিয়ে বাবা একটা স্টোরি করার কথা ভাবছি, কিন্তু কোনো ক্লুই খুঁজে পাচ্ছি না। এত সেন্সিটিভ একটা বিষয়, মানে এটা তো জাস্ট ইলিউশনের উপর কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করা সম্ভব না। শোনো, এক কাজ করো। আরে তোমার মাই তো তোমাকে হেল্প করতে পারে। হ্যাঁ না বাবা, এই ব্যাপারটাতে আম্মুর কোনো কনসালটেন্সি নেওয়া উচিত হবে না, আনফেয়ার হবে। তাহলে কি করবে? আমি যতটুকু নিউজে দেখলাম যে মেয়েটা তো কাউকে ফেস করতে চাচ্ছে না। দ্যাটস দ্য প্রবলেম। মানে মিনিমাম একটা ক্লু তো দরকার হবে। তুই চাইলে তোকে একটা ক্লু দিতে পারি, একটা ফোন নাম্বার। জানি না তার কাছ থেকে কতটুকু ইনফরমেশন তুই বের করতে পারবি, তবে একটা রাস্তা পেলেও পেতে পারিস।
লোকটার নাম কি? তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে বাসায় ফিরতে হবে। কি হলো, খাও। ইচ্ছে করছে না। ইচ্ছে অনিচ্ছার সাথে তো খাবারের কোনো সম্পর্ক নেই। বেঁচে থাকার জন্য মানুষ খাবার খায়। আর যে বেঁচে থাকতে চায় না, যারা বেঁচে থাকতে চায় না, তাদের নিশ্চয়ই খাবারের কোনো প্রয়োজন নেই, তাই না? কি ব্যাপার, তুমি কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছ না তো? কিছু নষ্ট লোক কি বলেছে, বাবা কি বলেছে তার জন্য? শোনো, মানুষ নিজের জন্য বাঁচে, অন্যের জন্য না, নিজের স্বপ্নের জন্য। আমার তো কোনো স্বপ্ন নেই, আছে এক গাদা দুঃস্বপ্ন। চোখ খুলি কিংবা বন্ধ করি, সব সময় চোখের পাতায় লেগে আছে কয়েকটি নোংরা হাত, বড় বড় নখ, ঠিক যেন ধান ক্ষেতের নিড়ানির মতো। আর সেই নিড়ানি দিয়ে ওরা আমার জীবনটাকে আছড়ে আছড়ে রক্তাক্ত করে দিয়েছে। আমার স্বপ্নগুলো এখন ঘামের দুর্গন্ধে আর রক্তের দাগে কেমন জানি বিবর্ণ হয়ে গেছে। একটা কথা বলবো? কি? আপনি তো আমার কেউ না, আপনি আপনার ডিউটি করছেন, ইনভেস্টিগেট করছেন, তবুও কেন? মানে এটা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? কোনটা দায়িত্বের মধ্যে পড়ে কোনটা পড়ে না সেটা তো কখনো ভাবিনি। মানুষের কষ্টে কষ্ট পাই, অন্যের দুঃখে নিজের অজান্তে বিলীন হয়ে যায়, আবার অন্যের সুখে সুখী হই। আর এর জন্যই তো এখনো পশু হয়ে যায়নি, মানুষই আছে। তুমি আমার মেয়ের মতো, আমার ছোট বোনের মতো। যদি আজকের এই ঘটনা আমার মেয়ের বেলায় হতো, আমার ছোট বোনের বেলায় হতো, তখন নিশ্চয়ই অনুভূতিহীন পুলিশ অফিসার হয়ে শুধুমাত্র দায়িত্ব পালন করতে বাসায় গিয়ে ঘুমাতে পারতাম না। কিছু কিছু পেশা থাকে যাদেরকে পুরো দেশটাকেই একটা পরিবার ভাবতে হয়, নিজের পরিবার। খেয়ে নিও। টেবিলে খাবার দিয়েছি, খেতে আসে। আরে কি আশ্চর্য, আপনি এরকম বাচ্চাদের মতো কাঁদছেন কেন? আমার মেয়ের সাথেই কেন এমন হতে হবে? অনেক স্বপ্ন নিয়ে একদিন এই শহরে এসেছিলাম। শহর আমাকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু বিনিময়ে যা নিয়েছে, মিস্টার শামীম, আমি রোজানার উপর একটা স্টোরি করার চেষ্টা করছি। বাট মিস্টার রিয়াদ, আমি তো আপনাকে ওর সাথে দেখা করাতে পারবো না, কারণ ও কাউকে ফেস করতে চাচ্ছে না।
তার মানে মিস্টার শামীম, আপনি জানেন যে রোজানা কোথায় আছে? হ্যাঁ। আমি চাই হচ্ছে যে যেই অমানবিক ঘটনাটি এই মেয়েটির সাথে ঘটেছে, সেম একটি ঘটনা সাধারণ মানুষের কাছে পৌঁছতে, যাতে করে এই অমানবিক ঘটনাটির ভয়ঙ্কর যেই লাইফে রিফ্লেকশন আছে সেটা সবাই উপলব্ধি করতে পারে। আর এটার জন্য আমার আসলে আপনার ফেভার লাগবে। আসলে কি জানেন, মেয়েটার প্রতি একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে আমার, যদিও এটা আমার ডিউটি। তারপরও এই ডিউটি পালন করতে গিয়ে মেয়েটার দুঃখ, কষ্ট, যন্ত্রণা কেমন করে যেন নিজের মধ্যে নিয়ে নিলাম। জানেন, ব্রাইট একটা মেয়ে, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট দুটোতেই বোর্ডে ফার্স্ট। এমন একটা মেয়ে মাঝে মাঝে কি ইচ্ছে করে জানেন? ইচ্ছে করে ওইসব পশুদের গুলি করে মেরে ফেলি, কিন্তু রিয়েলিটি পারমিশন নেই। হ্যাঁ, আমাদের অনেক অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা ঘটাতে পারি না, কিন্তু যেটা আমাদের করা সম্ভব সেটা হচ্ছে প্রতিবাদ। আমরা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদটা করতে পারি। আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে। মিস্টার শামীম, আমি 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 ক্যামেরা বুঝি, আমার কলমে একটু একটু ধারা আছে। আমি এমন একটা স্টোরি বানাতে চাই যেটা দেখে প্রশাসন, শুধু প্রশাসন না, পুরো জাতি ওদেরকে টেনে ছিঁড়ে বার করবে। শুধুমাত্র আইন নির্ধারণ করে না এগুলো অমানবিক কার্যকলাপ কমানো সম্ভব না। দরকার হচ্ছে সবার মধ্যে সচেতনতা তৈরি করা। এই কাজটি আমি করতে চাই। পর্দা সরালে কেন? রাত দিন এভাবে অন্ধকারে বসে থাকলে যার জীবনে কোনো আলো নেই সে তো অন্ধকারেই থাকবে, তাই না? দেখ, আমি তোর মা, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো হবে না। তোকে নতুন করে ভাবতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে, বাঁচতে তো হবে। কাল থেকে নাকি তুই কিছু খাসনি? পুলিশ অফিসার ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করেছিলেন? তোর বাবার কথায় কষ্ট পেয়েছিস, পাওয়াটাই স্বাভাবিক। তুই তো জানিস উনি একটু এরকমই। মা, আমি এখন আর কারো কোনো কথায় কষ্ট পাই না। তোমাকে না আমি বারণ করেছিলাম এখানে আসতে? আমি তোর মা, আমি চাইলেও তোর বাবার মতো কঠিন হতে পারি না। আচ্ছা, তুই কি কোনো সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছিস? ও, বুঝতে পেরেছি, এর জন্যই তুমি এসেছো। যা হবার তা তো হয়েছে, নতুন করে তোমাদের সম্মান নষ্ট আমি আর করতে চাই না। আমি কোনো সাংবাদিককে ইন্টারভিউ দিইনি আর দিব না। কিন্তু তোর বাবা যে বললেন উনি কোন একটা চ্যানেলে দেখেছে প্রমোশন চালাচ্ছে, মানে তোর এই বিষয়টা নিয়ে। কি বলো তুমি? কোন চ্যানেলে? এই সেই হাসপাতাল যেখানে আজ থেকে 19 বছর আগে এক সুখী দম্পতির আবেগ আর ভালোবাসার নিদর্শন স্বরূপ ফুটেছিল একটি সুবাসিত ফুল, যার নাম রাখা হয়েছিল রোজানা। বাবা মায়ের আদর, ভালোবাসা আর পরম মমতায়
সেই ছোট্ট মেয়েটি বেড়ে উঠেছিল এই বাড়ির চার দেয়ালের মাঝে। প্রথম কথা বলা, মা ডাকা, বাবা ডাকা। শত কাজের ব্যস্ততার মাঝেও বাবা মা আগলে রাখে তার সন্তানকে। স্কুলে পৌঁছে দেয়া, নিয়ে আসা, যেন প্রাকৃতিক বিপর্যয় তার সন্তানকে এতটুকু কষ্ট দিতে না পারে। কিন্তু কে জানত প্রকৃতি নয়, মানুষরূপী কিছু জানোয়ার একদিন সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে যাবে। তাদের লালসায় ফ্যাকাশে হয়ে যাবে একটি জীবনের সব রং, থেমে যাবে রোজানার পৃথিবী। এই সেই কলেজ যেখানে ওই নরপশুরা প্রথম রোজানাকে দেখে। লালসায় হায়নাদের চোখ লাল হয়ে ওঠে। একদিন কোচিং থেকে ফিরতে একটু রাত হয়ে যায় রোজানার। এই দিনটিরই হয়তো অপেক্ষায় ছিল এই সব নরপশুরা। সুযোগটা তার হাত ছাড়া করল না। একটা তরতাজা গোলাপের পাপড়িগুলো তুমড়ে মুছড়ে ছুঁড়ে ফেলল তারা। নিষ্প্রাণ রোজানা জীবন্ত লাশ হয়ে বসে আছে হাসপাতালের ছোট্ট একটি বেডে। হ্যাঁ রোজানা, বলো। আপনি কোথায়? অফিসে? না, আমি বাসায়। কি ব্যাপার বলো তো? আপনি এক্ষুনি একটু চলে আসতে পারবেন? অবশ্যই পারবো, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম মামুন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। এভাবে হঠাৎ করে আসতে বললেন? সত্যি কথা বলতে কি, আমি আপনাকে ডাকিনি, ডেকেছে রোজানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আজকে ওই আপনার রিপোর্টটা টিভিতে গিয়েছে, খুব ভালো একটা রিপোর্ট হয়েছে। আমি শিওর দুর্বৃত্তরা তাড়াতাড়ি ধরা পড়বে, খুব তাড়াতাড়ি ধরা পড়বে, আমি শিওর। যখন ওই দুর্বৃত্তরা আমাকে নির্যাতন করছিল, ভয়, লজ্জার, সংকোচের পাশাপাশি প্রচন্ড ইচ্ছে করছিল ওদেরকে কষে চড় মারতে। সেদিন পারিনি, কারণ তখন আমাকে সাহায্য করবার মতো আমার পাশে কেউ ছিল না। কিন্তু আজ আমার পাশে একজন মানুষ আছে যাকে দেখে সত্যিকারের মানুষের সংজ্ঞাটা খুঁজে পাওয়া যায়। নতুন করে বাঁচবার ইচ্ছে হয়, তাই সাহস করে চটটা মেরেই দিলাম। আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায়? জানেন না? আপনি সত্যি জানেন না আপনার অপরাধটা কি? আমি আসলে জানি না, আমার জানার কথাও না যে এভাবে ডেকে নিয়ে এসে আমাকে চড় মারা হবে। আপনি স্টোরিটা কেন করেছেন? যাতে দুর্বৃত্তরা ধরা পড়ে। ওরা যেটা রাতের অন্ধকারে করেছে, আপনি দিনের আলোতে 16 কোটি মানুষের সামনে করেছেন। আপনি আমাকে ভুল বুঝছেন। একটা মানুষ হয়ে একটা মানুষের ক্ষতি হোক এটা আমি চাবো না, আর আপনার ক্ষতি হোক এই কারণে আমি স্টোরিটা করিনি। আমি একজন জার্নালিস্ট, এই সমাজের আমি একটা মানুষ। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে
এই সোসাইটির একটা মেম্বার হিসেবে না আমার কিছু দায়বদ্ধতা আছে। ভিকটিমরা নিজের সম্মানের কথা ভেবে চুপচাপ ভেবে দাঁড়িয়ে থাকে না, সেজন্য তো ওরা আরো এত সাহস পায়। কি করা উচিত? সবার সামনে এসে চিৎকার করে বলা উচিত ওরা আমাকে ধর্ষণ করেছে? আমি বিচার চাই, আপনারা সবাই মিলে বিচারের ব্যবস্থা করেন। তারপর পরিবার, সমাজ, গোটা দেশের মানুষ আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকাবে। এই কদিনে আমি মানুষকে খুব ভালোভাবে চিনে গেছি। একটা নার্সও আমার দিকে যেভাবে তাকায়, যেন যেন আমি সবাইকে ডেকে এনেছি আমাকে ধর্ষণ করার জন্য। সামাজিক দায়বদ্ধতা না? আচ্ছা, আপনি তো নিজেকে একজন দায়বদ্ধ মানুষ মনে করেন। অপরাধের বিচার চান, চান যে আমি আইনের সামনে গিয়ে মুখ খুলি। ওকে, ফাইন, সব বলবো, সব কিছু ফেস করব। আপনি আমাকে বিয়ে করে ফেলুন। আমার বাবা আমার সঙ্গে দেখা করে না, ঘৃণায়। আমার পরিবারের শহর ছেড়ে চলে যাচ্ছে লজ্জায়। কার উপর ভরসা করে আমি যুদ্ধ করব? যদি পারেন আপনি আমাকে বিয়ে করুন। একজন মানুষের পক্ষে একা যুদ্ধ করা সম্ভব না। পারবেন না, কেউ পারে না। শুধু বড় বড় বুলি আওড়াতে পারে সবাই। নীতি বাক্য আওড়ানো আর জীবন এক না। সর্বনাশ যার হয়ে যায় সেই বুঝে, অন্য কারো পক্ষে বোঝা সম্ভব না, বোঝানো যায় না। সেজন্য তো আমার কিছু করার নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, দেখলাম তোর প্রোগ্রামটা। গুড জব, গুড জব। থ্যাঙ্কস। ভালো হয়েছে বাবা মা তোমরা দুজনই একই জায়গায় আছো। কিছু সিরিয়াস কথা বলতে চাচ্ছিস বোধ হয়? একটু বেশি সিরিয়াস। হ্যাঁ, আসলে আমি বুঝতে পারছি না, মানে তোমাদের সামনে এই কথাটা কিভাবে মানে প্রেজেন্ট করবো আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা, কি আশ্চর্য, বল। এই, বিয়ে করতে চাচ্ছিস নাকি? সে কথা বল। ইউ আর অ্যাবসলিউটলি রাইট বাবা। কি বলছিস তুই? সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। দেখো, শাহানাপা সেই কবে থেকে তার মেয়ের সঙ্গে বিয়ের ব্যাপার কথা বলছিল।
তুই যে এত জলদি বিয়েতে রাজি হবি সেটা তো আমি বুঝতে পারিনি। দাঁড়া, আমি শাহনাপাকে ফোন করি। মা মা আমি তোমার শাহনাপার মেয়ের সাথে বিয়ে করতে পারছি না। মানে 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 হচ্ছে এই তোর কোনো চয়েস আছে নাকি? তোর চয়েস থাকলে কোনো অসুবিধা নেই, বল। তোর মা আর আমি গিয়ে তাদের সাথে কথা বলবো, তাদের নাম ঠিকানা বল। রোজানা। রোজানা বাবা। রোজানা? কোন রোজানা? মা, যে মেয়েটি রেপ হয়েছে। রিয়াদ, তুমি ঠিক আছো তো? তুই রোজানাকে বিয়ে করবে? হ্যাঁ মা, তাতে তাতে অসুবিধা কি? অসুবিধা কি মানে তুমি জানো না? না, আমি জানি না। সত্যি জানো না? হ্যাঁ মা, সত্যি আমি জানি না। আরে একটা মেয়ে যাকে নিয়ে সারা দেশ তোলপাড় হচ্ছে, এইরকম একটা মেয়েকে বিয়ে করবার কথা তুমি ভাবলে কি করে? মা, আমি আনইনটেনশনালি মেয়েটার অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি। ক্ষতি করে ফেলেছিস? কথাটা ঠিক বুঝলাম না। মানে হচ্ছে বাবা, যে রিপোর্টটা আমি ওকে নিয়ে বানিয়েছি সেটা প্রচার হওয়ার পর আসলে অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আর আমি ক্ষতিটাই... কিন্তু তুমি মিথ্যে কিছু বলোনি, যা সত্যি তাই বলেছো, যা ঘটেছে তাই বলেছো। হ্যাঁ মা, আমি জানি যা ঘটেছে আমি তাই বলেছি, কিন্তু সবসময় তো সব সত্যি কথা সব কিছু বলা যায় না মা। সব কি বলা উচিত মা? আমি ঠিক বুঝতে পারছি না, ওই মেয়েটাকে নিয়ে তুমি আমার সাথে... মা, আমি না সত্যি ওর অনেক বড় ক্ষতি করে ফেলেছি। ঠিক আছে, তুমি যদি এটা মনে করে থাকো যে ওর ক্ষতিপূরণ করবার জন্যে ওকে নিয়ে তুমি সংসার করবে, আমার কিছুই বলার নেই। কিন্তু তুমি এ বাড়িতে বউ নিয়ে উঠতে পারবে না। মা, তুমি এটা কি বলছো? আমি এরকম একটা মেয়েকে বিয়ে করছি যাদের জন্য তুমি সবসময় আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তুমি তাদের জন্য লড়েছো, তাদের পরে লড়েছো, তাদের হয়ে লড়েছো। তোমার তো খুশি হওয়া উচিত মা। সরি, আমি খুশি হতে পারছি না। আর এইসব মেয়েদের ব্যাপারে এত সিম্প্যাথাইজড হওয়ার তো কোনো কারণ নেই। আর এমনি তো কারোর জীবনে এত বিপর্যয় নেমে আসে না, নিশ্চয়ই তো কোনো সমস্যা আছে। আরে কলেজ ইউনিভার্সিটিতে আরও অনেক মেয়েরা যায়, কই সবার তেমন সমস্যা হয় না? গুটি কতক মেয়েরা এমন নির্যাতিত হবে কেন? কারণ তাদের চালচলন আর কাপড় চোপড়। ঠিক আছে, ওইসব আমার বলে কোনো লাভ নেই। লাইফ তোমার, সিদ্ধান্ত তোমার। কিন্তু আমার সিদ্ধান্ত হলো, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করে থাকো তাহলে এই বাড়িতে উঠতে পারবে না, ব্যাস। আই এম সরি মা। মা, আমি না কখনো তোমার কোনো কথার অবাধ্য হইনি মা। তুমি যখন যা বলেছো আমি তাই করেছি মা। এই প্রথম আমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে আমি সে কাজটি করতে চাই মা। আমি ওকে বিয়ে করতে চাই মা। আমার যা বলার আমি বলে দিয়েছি। প্লিজ আমার কথাটা শোনো। মা, আমি এবার আমার মন যা বলছে, আমি যেটা করতে চাই, যেটা আমার কাছে সঠিক মনে হচ্ছে, আমি এবার এটা করি। আমার যা বলার আমি তা বলে দিয়েছি। এখন তোমার যা সিদ্ধান্ত তুমি তাই করবে। মা, বাবা, চলো। কোথায়? হাসপাতালে। হাসপাতালে যেতে ইচ্ছে করছে না। তাহলে চলো, তোমাকে বাসায় রেখে আসি। কি হলো? বাসা, যে বাবা। কি করবে? জানি না, আপনি চলে যান। আমি কোথাও না কোথাও চলে যাব? তোমাকে এভাবে একা রেখে আমি চলে যাব? শোনো, পোশাক আর দায়িত্ব কখনো কখনো আমাদের কঠিন করতে বাধ্য করে ঠিকই, কিন্তু এই পোশাকের আড়ালে আমরা রক্তে মাংসে গড়া মানুষ।
আমাদের মধ্যে আবেগ আছে, ভালোবাসা আছে, মমতা আছে। আমি জানি না কেন তোমার বাবা তোমার সাথে এমন করছে, কিন্তু আমি কি আমার মেয়েকে এভাবে ফেলে রেখে চলে যেতে পারি? আপা, আপনি টেলিভিশনের দায়বদ্ধতা নিয়ে কথা বলছিলেন, তার মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন আমাদের রিপোর্টার মিস্টার রিয়াদ যে রিপোর্টটি রুজানার বিষয়ে তৈরি করেছেন তার ফলে রুজানার অনেক ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। আমরা কিন্তু শুরু থেকে জানি মেয়েটা কোথায় আছে। ওর সমস্ত রকমের প্রোটেকশন, চিকিৎসা সেবা সব কিছু কিন্তু আমরা দিয়ে আসছি। ও যেহেতু কাউকে ফেস করতে চাচ্ছে না, তাই শুরু থেকেই কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় খুব কনসিডার করে এসেছি এবং সংরক্ষিত রেখেছি। এই যে এখন রিপোর্টটা হলো এবং রুজানার যে ক্ষয়ক্ষতি হলো, এই দায়ভারটা আসলে কে নিবে? যে জার্নালিস্ট অ্যাসাইনমেন্টটি তৈরি করেছেন তিনি আমাদের সাথে আছেন। আচ্ছা, দেখি তিনি এই বিষয়টা নিয়ে কিভাবে এক্সপ্লেন করেন। ওকে মিস্টার রিয়াদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রিয়াদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 পাচ্ছি, বলুন। আমাদের সাথে আছেন নির্যাতিতা অধিকার প্রতিষ্ঠা সংগঠনের সম্পাদক, ইনফ্যাক্ট এই অ্যাসোসিয়েশনের সভানেত্রী আপনার আম্মা। জি। ওনারা বলেছেন রিপোর্টটির কারণে মেয়েটির অনেক ক্ষতি হয়েছে। শুধু ওনারা না, ইনফ্যাক্ট সবাই বলছেন এই বিষয়টি। আপনি এই বিষয়টিকে নিয়ে কিভাবে এক্সপ্লেন করতে চান? ওনারা ঠিক বলেছেন। আসলে রুজানাকে নিয়ে রিপোর্টটি এভাবে উপস্থাপন করাটা আসলে এটার যেটা মিনিং দাঁড়িয়েছে সেটা আসলে আমার ইন্টেনশন ছিল না। আমার ইন্টেনশন ছিল ঘটনাটিকে উপস্থাপন করা, কিন্তু আনইনটেনশনালি আমি রুজানার অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি, অনেক অনেক বড় একটা ক্ষতি। এই রিপোর্টটি অন এয়ার হওয়ার পর উনি আমার সাথে দেখা করেছেন, ইনফ্যাক্ট উনি নিজে এসেই দেখা করেছেন, অ্যান্ড শি ওয়াজ রাইট। ওই মুহূর্তে ওনার কথা ছিল যে আমি কি তাকে বিয়ে করবো কিনা, কারণ যেই বড় একটা ক্ষতি আমি তার করে ফেলেছি, এত বড় একটি ক্ষতির পর আসলে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মানসিক একটা হেল্প, আর ওই মুহূর্তে ওটাই ছিল তার সবচেয়ে বড় হেল্প। আসলে দেখুন, আমরা অনেক ভালো কাজ করতে চাই, করার জন্য এগিয়ে যাই, কিন্তু সেটার মিনিং অনেক ক্ষেত্রেই উল্টো দাঁড়িয়ে যায়। আমি জানি না যে এই মুহূর্তে রোজানা এই অনুষ্ঠানটি দেখছে কিনা টেলিভিশনের পর্দায়, কিন্তু আমি যে রিপোর্টটি করেছিলাম সেটি টেলিভিশনের পর্দায় সবার সামনে আমি আসলে ঘটনাটি তুলে ধরতে চেয়েছি, আর আজ টেলিভিশনের সামনে আমি আসলে আরেকটি সত্য প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে রোজানা, আমি আমি তোমার হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি তোমাকে পাইনি। তুমি অনেক আগে ওখান থেকে বেরিয়ে গেছো, অ্যান্ড তুমি প্লিজ সুইসাইড করার ট্রাই করো না, একদম না, কারণ তুমি যা চেয়েছো তাই হবে। আমি তোমাকে বিয়ে করতে চাইবো জানা না, কোনো কোনো হেল্প কিংবা করুণার কারণে নয়, আমি তোমাকে পছন্দ করে ভালোবেসে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যেখানে আছো জাস্ট লেট মি নো, অ্যান্ড প্লিজ এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে বসে আছেন, এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা কেউ যদি রোজানার কোনো খবর পেয়ে থাকেন, আপনাদের টিভি স্ক্রিনের নিচে একটি নাম্বার আছে, ওই নাম্বারটিতে প্লিজ ফোন করে জানাবেন, আমি জেনে যাব। ফর গডস সেক রোজানা, তুমি সত্যি যদি এই অনুষ্ঠান দেখে থাকো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। জাস্ট খালি আমাকে জানাও যে তুমি কোথায় আছো।
ওকে বিয়ে করতে চাই। রিয়াদ, আপনি একটু লাইনে থাকেন। একজন দর্শক ফোন করেছেন। এমনও তো হতে পারে এই ফোনটি রুজানার ফোন। হ্যালো দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমি সাব ইন্সপেক্টর শামীম বলছিলাম। আমি কি একটু রিয়াদ সাহেবের সাথে কথা বলতে পারি? জি বলুন। রিয়াদ সাহেব শুনছেন? রিয়াদ সাহেব, আপনি যে এইমাত্র কথাগুলো বললেন, এটা কি বলার জন্য বলা নাকি আপনার মনের কথা? আমি একেবারে মন থেকে বলেছি, শুধু বলবার জন্য বলিনি। আমি স্ট্রেইট এই কথাটি আমি একটি ন্যাশনাল টেলিভিশনের সামনে বলছি, অ্যান্ড এটা আমি খুব সিনসিয়ারলি জানাচ্ছি যে আমি 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 রোজানাকে বিয়ে করতে চাই। ও তো এখন আমার সাথেই আছে। আপনারা জাস্ট কোথায় আছেন আমাকে সির্ফ আপনাদের অ্যাড্রেসটা বলুন। আমি আমি এই মুহূর্তে আসছি। আমি এই মুহূর্তে আসছি, আপনি জাস্ট অ্যাড্রেসটা বলুন আমাকে। কোথায় যাচ্ছিস? বুঝতে পেরেছি, ডিসিশন নিয়ে ফেলেছিস। হ্যাঁ মা। আমার কথা শুনলি না? সরি মা। পরিণতির কথা একবার ভাবলি না? ভেবেছি, কিন্তু মা আমার না কিছু করার নেই আর। মা আমি আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হয়েছি মা। আজ আমাকে আমার কথা শুনতে দাও মা, আমার বিবেকের কথা। রাইমা, ওকে যেতে দাও, ওকে বাধা দিও না। তুমি বুঝতে পারছো না ও কি সর্বনাশের পথে? আমি বুঝতে পারছি। আমি তখন তোমাদের কনভারসেশনে কোনো কথা বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম আসলেই কি মেয়েটিকেও ভালোবাসে, আসলেই কি মেয়েটিকে চাচ্ছে, নাকি শুধুমাত্র আবেগের বশে। ওর জন্য তো তোমার গর্ব হওয়া উচিত। ও যা করছে ঠিক করছে। তুমি যাদের জন্য সারা জীবন কাজ করেছো, তোমার ছেলে সেই কাজটি করতে যাচ্ছে। আমি চাই না, আমি চাই না ওর জীবনটা তোমার মতো হোক। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি ইন্ডিকেট করতে চাইছো? আমাকে বিয়ে করেছো বলে তোমাকে তোমার ফ্যামিলি ছাড়তে হয়েছে। ও মাই গড, সারাটা জীবন ধরে তুমি এই কথা ভেবে এসেছো? আমি মুক্তিযুদ্ধ করেছি, তারপর জীবন যুদ্ধে লড়াই করে করে আজকে আমি এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। আমার অর্থ, বিত্ত, সম্মান কোনোটাই আমার অভাব নেই। তুমি কি জানো, আমার সবচেয়ে যে পরিচয়টা দিতে আমি গর্ববোধ করি সেটা হচ্ছে আমি তোমার মতো একজন বীরাঙ্গনার স্বামী। ৭১ সালে যুদ্ধ করেছি, তারপর পরিবারের সাথে যুদ্ধ করেছি। আজ ২০১৩ সালে আমার ছেলে আবার যুদ্ধ করছে। অপরাধ শেষ হয়নি, অপরাধের ধরনটা পাল্টেছে। যুদ্ধ এখনো থামেনি। যা, তুই ওকে নিয়ে আয়। জীবনে ভালো কাজ করার সুযোগ বারবার আসে না। যা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। সরি মা, আমার কথা কষ্ট পেও তুমি। মা আমি আজ গর্ববোধ করছি মা, সত্যি মা। আমি অনেক গর্ববোধ করছি মা। আমি যাই, আমার অনুমতি দাও, আমি যাই। আপনি কেন আমার দায়িত্ব নিতে চান? শুধুমাত্র দায়বদ্ধতা থেকে? মিথ্যা বলবো না। প্রথমে আপনার যেটা ক্ষতি করেছিলাম আসলে সেটা, কিন্তু এখন শুধুমাত্র দায়বদ্ধতা থেকে না,
আজকে আমি আমাকে নতুন রিয়াদ হিসেবে আবিষ্কার করেছি। এই প্রথম জানলাম আমার মা একজন বীরাঙ্গনা। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। উনি সম্মুখ সমুদ্রে যুদ্ধ করেছেন। ফিরে এসে আমার দাদা দাদির সাথে যুদ্ধ করতে হয়েছে একজন বীরাঙ্গনাকে বিয়ে করার দায়ে। আজ আমার বাবা এখানে আসার আগে কি বলেছে জানেন? উনি সবচেয়ে বেশি গর্ববোধ করেন এই পরিচয় দিতে যে উনি একজন বীরাঙ্গনার হাজব্যান্ড। রোজানা, 1971 সালে কিছু নরপোষ আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল, লুণ্ঠন করেছিল। আজ এই 2013-তে এসে তার খুব একটা পরিবর্তন হয়নি। যুদ্ধ এখনো থামেনি। আমার বাবা যেভাবে যুদ্ধ করেছিলেন আমিও সেভাবে যুদ্ধ করতে চাই। এই সমাজটাকে আমাদের বদলাতে হবে মানুষের মানসিকতা। তার জন্য তোমাকে দরকার।